জুলাই সনদ নিয়ে আরো তীব্র মতপার্থক্য। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা বিএনপির। দ্রুত গণভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক। নির্বাচনী পরিবেশ ঠিক রাখার আহ্বান তা আসিফ নজরুলের। প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। সমালোচনার মুখে আরপিও সংশোধনের দাবি ইসির। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির। আপোষ না করার হুঁশিয়ারি। জাতীয়করণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। প্রেসক্লাবের সামনে অবস্থান। রোববার যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি। এবং বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জালিয়াতি, সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ। মতিঝিল থানায় অভিযোগ দায়ের। জড়িত চক্রকে ধরতে মাঠে পুলিশ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই সনদ নিয়ে দলগুলোর মতপার্থক্য আরও তীব্র হয়েছে। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা দিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দলটির মহাসচিব বলেছেন, সই হওয়ার পর অগোচরে সনদ পরিবর্তন করে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে 48টি বিষয়ে গণভোটের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। এই বিষয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনায় দলগুলোর দেয়া প্রস্তাব উপেক্ষা করে অগোচরে জুলাই সনদে পরিবর্তন জাতির সঙ্গে প্রহসন ও প্রতারণা। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। কমিশনের দেয়া সুপারিশমালায় দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট বাদ দেয়া না জানিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করায় ক্ষুব্ধ বিএনপি। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। দলটির মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই বর্তমান সরকারের। ঐকমত্য প্রতিষ্ঠায় অনেক ছাড় দিলেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়বদ্ধ তারা। আপত্তি থাকা বিষয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে গণভোট মানবে না তার দল। ডক্টর ইউনূস ঘোষিত সময়ে হতে হবে জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। সুপারিশ নিয়ে আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে এখনো বিএনপি বর্তমান সরকারে আস্থা রাখতে চায় বলেও জানান মির্জা ফখরুল। আমরা আসলে আস্থা রেখেছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত বলছে প্রতারণা নয়, ঐকমত্য কমিশনের সুপারিশে পূরণ হয়েছে জনগণের প্রত্যাশা। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মত নেতাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে উপস্থিত হন দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। সিইসির সঙ্গে দেখা করে আলাদাভাবে স্মারকলিপি দেন 8 দলের নেতারা।
পরে নেতারা সাংবাদিকদের জানান, নভেম্বরে গণভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সংশোধিত আরপিও অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ, সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে। যারা নায়ের দিবে, যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা দীক্ষিত শক্তি হিসেবে গণ্য হবে। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আর আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। এদিন বিকেলে মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কেউ কেউ রাজনীতির মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্য এই সরকারকে এবং যারা মাঠ গোলাটি করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে নেতারা বলেন, একসঙ্গে গণভোট মেনে নেবেন না তারা। দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট করছে 5%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদে 270 দিনে সনদ বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশ সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলেছেন আইনজ্ঞ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সবাই যার যার অবস্থানে অনড় থাকলে অনিশ্চয়তায় পড়তে পারে নির্বাচন। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা। এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জুলাই সনদ সইয়ের পর অংশীজনদের আশা ছিল মিটমাটের পথে রাজনৈতিক বিতর্ক, তবে মঙ্গলবার সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর আবারও উত্তপ্ত রাজনীতি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। এবারের রাজনৈতিক বিতর্কের নেপথ্যে ঐকমত্য কমিশনের সনদ বাস্তবায়নের সুপারিশে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের প্রসঙ্গ না রাখা, সনদ স্বয়ংক্রিয় প্রতিস্থাপন ও গণভোটের সময় নিয়েও পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নে সংসদকে 270 দিন সময় বেঁধে দেয়া, নইলে সংবিধানের স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন, তা নজিরবিহীন ও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন এই আইনজ্ঞ। জানান, সার্বভৌম সংসদকে কেউ কিছু বেঁধে দিতে পারে না। কনস্টিটিউশনে যে বিষয়টা নেই, সেটা আদালত তো বলতে পারবে না যে 270 দিনের মধ্যে না হলে এটা কনস্টিটিউশন অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে যাবে। সুতরাং নজিরের তো প্রশ্নই আসে না, এরকম কোনো বিষয় অতীতে কখনো হয়নি। কনস্টিটিউশন যে কোনো বিধানকে যদি সন্নিবেশিত করতে হয়, সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। কমিশন কোনো সুপারিশ করলে এটা সুপারিশ পর্যন্তই থাকবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটার আসলে কোনো কনস্টিটিউশনাল বা আইনগত ভিত্তি নেই। সংসদ উইল নট বি ডিক্টেটেড বাই এনিবডি। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, অনড় অবস্থানের সুরাহা না হলে অনিশ্চয়তায় পড়তে পারে নির্বাচন। অনড় থাকলে তো সংকট তৈরি হবেই, নির্বাচন হবে না, ঠিক টাইমে হবে না, কিন্তু সেই রিস্কই তারা নিবে আমার মনে হয় না। নির্বাচনটা 2 মাস যদি পিছিয়ে যায়, তাহলেও যে এই নির্বাচন হবে এরকম অ্যাসিওরেন্স নাও থাকতে পারে। রাজনীতিতে নতুন সংকট এড়াতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগী হওয়ার পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের। হয়তো ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবেন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আরও বলেন, যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন অন্য উপদেষ্টারাও। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিকেলে উপদেষ্টা পরিষদ বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই সনদ কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে দ্রুতই সে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, যে যাই বলুক আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। ওনাদের তো আসলে ঐক্যবদ্ধ হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে। যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ, জুলাই জাদুঘর অধ্যাদেশ সহ কয়েকটি আইনের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যে নিয়োগ প্রক্রিয়ায় নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে শেখ হাসিনা যেভাবে প্রতারণা করেছিলেন, অন্তর্বর্তী সরকারও একইভাবে জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিলে এই সরকারটিকে থাকা কঠিন হয়ে যাবে। তবে এতে একমত নন জামায়াতের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঐকমত্য কমিশনকে প্রতারক বলা অপ্রত্যাশিত। বাংলাদেশের মানুষ বহুবার প্রতারিত হয়েছেন, কিন্তু প্রতারকরে বাংলাদেশের মানুষ কোনোদিন ছেড়ে দেয়নি। শেখ হাসিনা তার প্রকৃষ্ট প্রমাণ। বর্তমান সরকার শেখ হাসিনার বিদায়কে স্মরণে রেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন, সেটাই জাতি প্রত্যাশা করছে। নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না, আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে। কেন কথা শুনতে হবে? ঐকমত্য কমিশনকে। ঐকমত্য কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে, যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো, আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে, আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শুনে নাই, নাও তো শুনতে পারে। ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন? অবশেষে নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছু হটল নির্বাচন কমিশন। ৩৫ দিনের মধ্যে সংসদ নির্বাচনে সংরক্ষিত প্রতীক তালিকা সংশোধন করে শাপলা কলি যুক্ত করে গ্যাজেট প্রকাশ করেছে ইসি। প্রতীক নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় শাপলা কলি যুক্ত করা হয়েছে বলে জানান ইসি সচিব। নিবন্ধন আবেদন জমা দিয়ে শাপলা ফুলের পাশাপাশি মোবাইল ফোন বা কলম চেয়েছিল এনসিপি। তবে পরে শাপলার দাবিতে অনড় থাকে দলটি। কিন্তু সিইসি সহ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বারবার বলেছেন শাপলা প্রতীক কাউকে দেয়া হবে না। বৃহস্পতিবার শাপলা কলিকে গেজেটভুক্ত করে নিজেদের অবস্থান থেকে পিছু হটল কমিশন। আগে যে ১১৫টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা ১৬টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা ১১৯টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। শাপলা কলি রাখা হয়েছে কেন? তো নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। একই দিন দুপুরে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করে নির্বাচন কমিশন। সেখানে তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, প্রবাসীদের ভোটের পদ্ধতি, এআই এর অপব্যবহার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ ২২টি বিষয়ে আলোচনা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার এবং অন্যান্য জিনিস এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা, প্লাস এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসে তাহলে সেটা কন্টেন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সচিব জানান, কোনো পাবলিক পরীক্ষার সাথে যেন ভোটের সময় মিলে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাপলা ফুলের পরিবর্তে কলি ইসির তালিকায় যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। নেতাদের হুঁশিয়ারি, শাপলাই হবে তাদের দলীয় প্রতীক। এ নিয়ে কোনো আপোষ করা হবে না।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় যুব শক্তির সেমিনারে অংশ নিয়ে ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ তোলেন এনসিপি নেতারা। এ সময় বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। শাপলাকে প্রতীক হিসেবে পেতে শুরু থেকেই অনড় অবস্থানে এনসিপি। বৃহস্পতিবার ইসির প্রতীক তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করার পর এই নিয়ে প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ করেন তারা। যুবশক্তির সেমিনারে অংশ নিয়ে শাপলা প্রতীক নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এই দ্বারাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। সেমিনারে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট মনে করিয়ে দেন, বলেন সমালোচনা করেন বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের। পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কিভাবে বাস্তবায়ন হয়, কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা ফেরত যাব না। গণভোটে হ্যাঁ ভোট দিন। মানুষকে আমি কিসে হ্যাঁ ভোট দিতে বলছি? আমার পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি নাকি বিএনপি পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি? এই প্রশ্নের মধ্যে যদি নোট অফ ডিসেন্ট রাখা হয় তাহলে এটা পুরোপুরি অর্থহীন একটা হাস্যকর জিনিস তৈরি হবে। আমরা দেখছি বিএনপি দিন গুনছে কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। আমরা বলছি যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয় তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোনো ধরনের তফসিল ঘোষণা করা হবে না। এ সময় জাতীয় পার্টির বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে দলটির প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। বলেন জুলাই সনদ জনগণের সামনে উন্মুক্ত করলেই স্বাক্ষর করবে এনসিপি। শাপলা ছাড়া অন্য কোনো মার্কা আমরা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। আলু রপ্তানি নাটক সাজিয়ে 7.5 কোটি টাকা হাতিয়েছে একদল ব্যবসায়ী। আড়ালে চট্টগ্রামের 10 রাজস্ব কর্মকর্তা, শেষমেশ সবাই দুদকের জালে। 15 জনকে আসামি করে মামলা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা বলেন, জাতীয়করণের গ্যাজেট প্রকাশ না হলে রোববার প্রেসক্লাব থেকে যমুনায় লং মার্চ করা হবে। সকল ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে টানা 18তম দিনে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষকদের। দাবি পূরণ না হলে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আমাদের দাবির প্রজ্ঞাপন এখানে না পৌঁছাবে এবং আমরা এই আন্দোলন থেকে আমরণ অনশন কর্মসূচি পর্যন্ত আমরা গ্রহণ করব। আমাদের দাবি এখন একটাই, সেটা হলো আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। বুধবার সচিবালয় অভিমুখে আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের ঘটনায় আহত শিক্ষকদের চিকিৎসা ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পিছন থেকে পুলিশ কয়েকটাকে ডিঙ্গে বাড়ি মারছে মাথায়, একটা মাথায় কিন্তু 8টা সেলাই হয়েছে। দাবি আমাদের তাদেরকে ইয়ে করতে হবে, দ্রুততম চিকিৎসা করতে হবে এবং যারা দোষী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে। আন্দোলনের 18তম দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পায়নি বলে জানান তারা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাতের ঘটনার মতিঝিল থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। সরানো হয়েছে সঞ্চয়পত্র বিভাগের 3 কর্মকর্তাকে।
বাংলাদেশ ব্যাংক সবচেয়ে নিরাপদ জায়গা থেকেই সঞ্চয়পত্রের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসির দিনাজপুরের উপশাখায় টাকা স্থানান্তর হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলীর শাখায় স্থানান্তর করে তুলে নেয় চক্রটি। একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে 30 লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার নামে সঞ্চয়পত্র হয়েছে ওনার অজ্ঞাতে এই সঞ্চয়পত্রের পেছনে যে তার যে একটা সেলফোন নাম্বার দেওয়া থাকে যেটার মাধ্যমে উনি মেসেজ পান সেই নাম্বারটা চেঞ্জ করা হয়েছে এবং একই সাথে তার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ব্যাংক পরিবর্তন করে ভিন্ন করা হয়েছে। চেকার মেকারের যে পাসওয়ার্ডগুলো এগুলো কম্প্রোমাইজড হয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে এবং এই হিসেবে তদন্ত চলছে। এরই মধ্যে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে। তদন্তের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন একজন গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। 4 দিন পরই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভুয়া কাগজে আলু রপ্তানির নাটক সাজিয়ে 7.5 কোটি টাকা হাতিয়েছে একদল ব্যবসায়ী। পর্দার আড়ালে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের 10 সহকারী রাজস্ব কর্মকর্তা। শেষমেশ সবাই জড়ালো দুদকের মামলায়। এদিন ধলপুর সুইপার কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের ঘটনায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। আলু রফতানিতে সরকারি ভর্তুকি 20%। সেই সুযোগকে কাজে লাগিয়ে 2018 থেকে 2022 সালের মধ্যে চট্টগ্রাম কাস্টমসে গায়েবী আলু রফতানি করে একদল ব্যবসায়ী 7.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। এজাহারে বলা হয় অন্তর কর্পোরেশন সহ 5টি প্রতিষ্ঠান 96 চালানে 46,69,000 মার্কিন ডলার আলু রফতানি দেখিয়েছে, যা পুরোটাই ছিল গায়েবী। যার বিপরীতে সরকারের কাছ থেকে 7.5 কোটি টাকার বেশি নগদ সহায়তা নিয়ে আত্মসাৎ করেছে। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সহ 15 জনকে আসামি করে মামলা করেছে দুদক। এদিন রাজধানীর ধলপুর সুইপার কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের ঘটনায় 2016 সালের মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট 3,18,26,583 টাকা প্রদান করা হয়। বুয়েট বিশেষজ্ঞ দলের মতামতে তর্কিত ইমারতে বসবাস করা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় ভবনটি ভেঙে প্রাণহানি ঘটতে পারে বিদায় একনেকের সিদ্ধান্ত মতে নির্মিত 3টি ভবন ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে দুদকের আবেদনে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। এবার গ্রিন কার্ডধারীদের উপর ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির খড়গ। বাংলাদেশি সহ প্রায় 45,000 অভিবাসীকে বহিষ্কারের নোটিশ, কাজের অনুমোদনও বাতিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় নিচ্ছে না দায়িত্বরত কোনো প্রতিষ্ঠান বা সংস্থা। সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ঢাকা কাস্টমস হাউস দায় চাপাচ্ছে একে অপরের ওপর। নিরাপত্তার প্রশ্নে এই 3 সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিশেষজ্ঞদের। আগুন কিভাবে এত ভয়াবহ রূপ নিল, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই কি ভয়াবহতা, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন রাইদুল ইসলাম শুভ। ছবি তুলেছেন রতন মজুমদার। বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান, সিএনডিএফ এজেন্ট, কাস্টমস। সেটা কাস্টমসের আওতার মধ্যে থাকে না, কারণ গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হচ্ছে বিমান। এত বড় বিল্ডিংয়ের ফায়ার সিস্টেমটা করার বিমানের কথা কিনা আমি এটা বলতে পারবো না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আঙ্গুল তুলছে একে অপরের দিকে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে দায়টা কার অব্যবস্থাপনা, কার অবহেলা রয়েছে
তারই উত্তর খোঁজার চেষ্টা করবে সময় সংবাদ। পরিচয় গোপন রেখে ঘটনার দিন বিমানবন্দরের ভেতরে ও বাইরে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আগুন লাগার শুরুর দিকের কিছু ভিডিও সংগ্রহের চেষ্টা করি আমরা। 6 মিনিটের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো 8 নম্বর গেটের বাইরে অপেক্ষারত। আবার প্রত্যক্ষদর্শীদের বর্ণনাতেও আগুনের ঘটনা নিয়ে জন্ম নেয় নানা প্রশ্ন। আমরা তো সবকিছু বলতে পারি না। আধা ঘন্টা 40 মিনিট ঢুকতে দেয় না, ঢুকতে দিতে তো আগুন আপনার নিয়ন্ত্রণ নিতে পারতো। এমন সিস্টেম হচ্ছে পুরোটাই সবাই বাঁচতো তা না, কিছু যাইতো হয়তো এই পাশে কিছু যাইতো। বেডিলিয়ান ভিতরে ঢুকতে দেয় নাই, মনে করেন যে টানাটানি করি আর এদিকে মনে করেন যে পিছিয়ে দিছে। ঢাকা কাস্টমস হাউসের কাগজের জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা পণ্য আর গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনায় ঔষধ ও রাসায়নিক দ্রব্য ডেঞ্জার জোনে না রেখে সাধারণ পণ্যের সঙ্গে রাখায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আর তা নিয়ন্ত্রণে পৌঁছাতে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিস। বিমানবন্দরের কার্গো ও কুরিয়ার ইউনিটের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব মূলত যৌথ কয়েকটি সংস্থার। এত সব অভিযোগের পরও কাগজের ছাড়পত্র আর পণ্য নিরীক্ষণ ছাড়া কার্গো ভিলেজ ও কুরিয়ারে তাদের কোনো কাজই নেই বলে দাবি ঢাকা কাস্টমস হাউসের। প্রতি মাসে নিলামের বিধান থাকলেও তা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ অস্বীকার করে কাস্টমস, কিন্তু তাদের ওয়েবসাইটে নিলামে দেখা যায় বিস্তার ফরাক। এখানে কোনো ব্যত্যয় নেই কাস্টমস হাউসের। কোনটা কোন ধরনের পণ্য সেটা আসলে কাস্টমসের আওতার মধ্যে পড়ে না সরাসরি, যেটা যখন সেটা কার্গোতে আমরা মালামাল পরীক্ষা করি তখন আছে। একটা নিলাম যদি আপনি ধরেন, আপনাদের আইন বলে ওই নিলামটা শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো নিলাম করতে পারেন না, বিষয়টা কি তাই? এইটা আমি একটু এই জিনিসটা আপনার এটা থাকেন। আগুন লাগার 3 দিন পর গণমাধ্যমের মুখোমুখি হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তারা জানান আন্তর্জাতিক মান অনুযায়ী ছিল সক্ষমতা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তদন্ত কমিটির রিপোর্টে প্রমাণ হবে দায় কার। এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা তো সবসময় বলে আসতেছি জায়গা হচ্ছে না। তদন্ত রিপোর্টটা আসুক, ওখানে দেখলে বোঝা যাবে যে তখন যদি দেখা যায় যে বিমানই আসলেই দায়ী, তাহলে বিমান দায়ী। বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরের কার্গো ভিলেজ, স্টোরেজ হ্যাঙ্গারের মতো গুরুত্বপূর্ণ জোনালগুলোর জন্য আলাদা শক্তিশালী এবং বিশেষায়িত অগ্নি নির্বাপন বাহিনী ও পরিকল্পনায় সমন্বয় আনতে হবে। এয়ারপোর্ট কমপ্লেক্সে এই ধরনের ফায়ার ফাইট করার জন্য আর তো কোনো স্টেশন ছিল না। আমাদের যে কার্গো ভিলেজ হবে তার জন্য দরকার পড়লে আমরা আরেকটা ফায়ার ফাইটিং করতে পারি। ক্যান রিমেইন আউটসাইড বাট নিয়ার বাই। দুর্ঘটনার প্রেক্ষাপটের প্রশ্ন উঠেছে আর্থিক বরাদ্দ নিয়েও। এর আগে এই বিমানবন্দরে 2013 সালের 5 এপ্রিল ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই দিনটি ছিল শুক্রবার আর এবারের আগুন লাগে শনিবারে। বারবার ছুটি বা বন্ধের দিনেই কেন আগুনের ঘটনাগুলো ঘটছে সেই রহস্য এখনো অজানা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী সাইমা হুসাইনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি। তবে প্রতিবেদনকে গোঁজামিল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তদন্ত কমিটি জানিয়েছে দ্রুত তদন্ত শেষ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলে ডুবে নারী শিক্ষার্থী মারা যাওয়ার 4 দিন পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করল তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তদন্ত কমিটি আন্দোলনকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিবেদনটি পড়ে শোনায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সাইমার মৃত্যুর দিন সুইমিং পুলে উপস্থিত 3 প্রশিক্ষকের উদাসীনতার প্রমাণ মিলেছে। এজন্য তাদের ভৎসনা করার পাশাপাশি সাঁতার প্রশিক্ষণের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে সাইমার চিকিৎসায় দেরির কারণে মেডিকেল সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের সুপারিশ করেছে কমিটি। তবে প্রতিবেদনকে গোজামিল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আমরা চাই তারা আবারও সঠিক তদন্ত আমাদেরকে দিক, এখানে যেন সাইমাকে স্পেসিফিক কোনো দোষারোপ করা না হয়। আমাদেরকে গোজামিল প্রতিবেদন বোঝানো হয়েছে, আমরা সেই প্রতিবেদনে আমরা সন্তুষ্ট না। আমরা এর পরবর্তীতে আমরা আরো কঠোরতর আন্দোলন করব। যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদের শাস্তির আওতায় নিয়ে আসা। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সাইমার পরিবারকে আর্থিকভাবে এককালীন সহযোগিতা দেওয়া। তদন্ত কমিটি জানিয়েছে দ্রুত তদন্ত শেষ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন।
ক্ষতিপূরণ বাবদ কি হবে বা মেডিকেল সেন্টারকে আমরা ভবিষ্যতে কিভাবে গড়ে তুলব অথবা আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টকে কিভাবে সাজাতে চাই সেই সকল এটা টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, আমরা সেটা নিয়ে কাজ করব। আর 26 অক্টোবর বিকেলে ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে গিয়ে হঠাৎ করে তলিয়ে যায় সাইমা। এ সময় পুলে থাকা অন্যরা আশেপাশের লোকজনকে ডেকে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। প্রথমে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস দিয়ে শিশুদের সম্মোহিত করে অপহরণ করা হয়, পরে বিক্রি করে নিঃসন্তান দম্পতির কাছে। রাজধানীতে সংঘবদ্ধ একটি চক্র এ কাজের পাশাপাশি আবার শিশু ফিরিয়ে আনার প্রলোভনে জিনের বাদশা সেজে ফোন করে টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি রাজধানীর মিরপুর থেকে অপহৃত 4 বছরের এক শিশুকে উদ্ধার করে 3 জনকে গ্রেফতারের পর এ চক্রের সন্ধান পায় র্যাব 4। 23 অক্টোবর সন্ধ্যা 7টা 20 মিনিট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11-র চাঁদনি বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। এক রকমের আমাদের বাসার আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাদশা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। 3 দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে এটা বলে টাকা নিছে। কাজ শুরু করে র্যাব 4। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামের ওই ব্যক্তিকে। তার দেয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিজের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে। সে স্বাভাবিক ছিল না। সুস্পষ্ট মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে। র্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। এক দল শয়তানের নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। সংঘবদ্ধ একটা চক্র এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে তারা তাদের একটা সক্রিয় চক্র। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল। তাদের ধরতে র্যাবের অভিযান চলমান। আইনে আওতায় নিয়ে আসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের অনুমতি থাকলেও অনিশ্চয়তায় 1 নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল। জাহাজ সংশ্লিষ্টরা বলছেন পর্যটকরা দিনে গিয়ে দিনে সেন্ট মার্টিন থেকে ফেরার শর্তে যেতে আগ্রহী নন। এদিকে এখনও অনলাইনে টিকিট বিক্রির কোনো প্রক্রিয়া শুরু করেনি বলে দাবি টুয়াকের। দীর্ঘ বিরতির পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। 12টি নির্দেশনা মেনে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। তবে কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWTA ঘাটে এ নিয়ে নেই কোনো প্রস্তুতি। এমনকি এখনো চালু হয়নি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। শর্তের বেড়াজালে পড়ে চরম কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। অর্থনৈতিক আয়ের পথ যেটা সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। 8 বর্গ কিলোমিটার আয়তনে সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা 10,000-এর বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মেরি স্টোপস আয়োজিত নারীর স্বাস্থ্যসেবা উন্নয়নে যৌথ উদ্যোগ বিষয়ক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশে এখনও প্রজনন স্বাস্থ্য বা মাতৃত্বকালীন যত্ন অনেকের জন্য বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। উপকূলীয় এলাকায় নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব ও প্রজননজনিত নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতাল চালু করা জরুরি।
এ সময় রোহিঙ্গা ক্যাম্প বা উপকূলের প্রত্যন্ত এলাকায় যারা আছেন স্বাস্থ্যসেবা দিচ্ছেন তারা মানবিকতার ফ্রন্টলাইনে কাজ করছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। অবশ্যই স্বাস্থ্যের সাথে পরিবেশের একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটাই কিন্তু আসলে প্রিভেন্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ। সমাজ একেবারেই অপ্রস্তুত ছিল, সেই জায়গা থেকে প্রস্তুতিটা হয়ে গেছে আমাদের, এখন এগিয়ে যাওয়ার পালা, সেখানে একটু সময় লাগবে। সারাক্ষণ নেগেটিভিটি ছড়ানোর পিছেও একটা উদ্দেশ্য আছে, সমাজের সকলকে বিতর্কিত করে তোলার পিছনেও একটা উদ্দেশ্য আছে। আপনি সত্য জানলেন না জানলেন কতগুলো বিতর্কিত কথা লিখে দিলেই তো হলো, তার মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। এই যে মানুষের ফোকাসটা নষ্ট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ডিজাইন করে করা হয়েছে। দেশের বাইরের খবর, এবার গ্রিন কার্ডধারীদের ওপর ট্রাম্পের অভিবাসন নীতির খড়ক। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি সহ প্রায় ৪৫,০০০ গ্রিন কার্ডধারীকে বহিষ্কারের নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন নীতিও। বৃহস্পতিবার থেকে নতুন এ নীতি কার্যকর হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন গ্রিন কার্ডধারীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গেল ২৮ ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসের ২৭ অক্টোবর পর্যন্ত প্রায় ৪৫,০০০ গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ারও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। এদিকে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অবশেষে চীনা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ ছিল বলে দাবি করেন তিনি। ট্রাম্প জানান, বিরল খনিজ বাণিজ্য বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে ওয়াশিংটন, বেইজিং। অন্যদিকে গাজা যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন শি জিনপিং। সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল আল রায় বিজনেস গ্রুপ সামিট 2025। সম্মেলনে যুক্তরাজ্যে স্পেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের শীর্ষ উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন। এতে নিজ দেশের পণ্য, সেবার গুণগত মান এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের জেদ্দায় বসে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে আল রায় বিজনেস গ্রুপ সামিট 2025। সামিটে অংশ নেন যুক্তরাজ্য, স্পেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও সহায়তা প্রদানের পাশাপাশি সৌদি আরবে আন্তর্জাতিক বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার খোলাই এই আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। সম্মেলনে বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ীরা সৌদি আরবের নিজ দেশের পণ্য, সেবার গুণগত মান এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীদের ব্যবসা লাইসেন্সিং ও বিনিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আয়োজকরা। সৌদি আরবের অভূতপূর্ব উন্নতির পদক্ষেপ ভিশন 2030 এখন নতুন দিগন্তের সুযোগ তৈরি করছে। ভিশন 2030 রিয়াদকে গড়ে তুলছে ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনের গ্লোবাল হাব হিসেবে। বিদেশি বিনিয়োগকারীরা এখন পাচ্ছেন শতভাগ মালিকানা, সহজ লাইসেন্স প্রক্রিয়া ও কর সুবিধা। প্রযুক্তি, উৎপাদন, পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানি সহ প্রধান খাতগুলোতে উন্মুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা।
আজকের বাংলাদেশ ভিশন 2030-এর পথে এগিয়ে চলা উন্নয়ন ও স্থিতিশীলতার এক মডেল। আমরা শ্রদ্ধা জানাই সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে, যিনি এই যাত্রার সূচনা করেছেন। আমরা এগিয়ে যাচ্ছি এক টেকসই ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির পথে। ব্যবসায়ীরা জানান এই উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে নিয়ে আমরা এইরকমভাবে আমাদের বিজনেস গ্রুপ অফ যে থিঙ্কিং, যেটা আমাদের ফিউচার ফর 2030, ব্যবসার পরিধিটাকে আমরা সকলের সামনে আমরা উপস্থাপন করতে সামর্থ্য হব। আগামীতে এই ধরনের আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলনের মাধ্যমে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ব্যবসা ও বিনিয়োগ সুযোগ তৈরি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। হারতে হারতে ক্লান্ত টিম টাইগার। নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে এসে ঠিকই অনুশীলন করেছে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরিয়েছেন ড্যারেন স্যামি বিশেষজ্ঞ শিষ্যরা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকেই নিতে চায়। সাগরিকায় সন্ধ্যা 6টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রাম থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। একই হয়তো বলে নিবেদন, ক্যারিবিয়ানরা লম্বা সময় টি-20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে। ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হারতে হারতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান, জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন। ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই। তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ। স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। শরীফুল ইমন খেলবেন এ ম্যাচে। একাদশে ফেরানো হতে পারে নুরুল হাসান সোহানকেও। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। সাকিব আল হাসানের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন সময় নানা অযাচিত ঘটনা ঘটলেও সেগুলোতে বোর্ডের কোনো সায় ছিল না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সিকিউরিটি ডিপার্টমেন্টকে জানানো হবে বলে জানিয়েছেন আরও 2 পরিচালক, ইফতেখার মিঠু এবং সাখাওয়াত হোসেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট। অনেকের মতে লাল সবুজের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ মিস্টার 75। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখনই মাঠে নেমেছেন সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন সাকিবের উপর। যখন মাঠে ছিলেন না তখনও তাকে ছেড়ে যায়নি তার ফ্যান বেস। অনেকে মজা করে বলেন সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি তার লয়াল ফ্যানরাই। কিন্তু সময়টা এখন পক্ষে নেই সাকিবের। 1 বছরের বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও সরকারের নেতিবাচক মনোভাবে পারেননি সেটা। আর এখন তো পুরোপুরি অসম্ভব তার ফিরে আসা। যদিও এসবের ধার কখনোই ধারেনি সাকিবের সমর্থকরা। চরম বৈরী সময়েও তারা বারবার সাকিব সাকিব চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টেডিয়ামের আকাশ বাতাস। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মাঠে, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নিরাপত্তা কর্মীদের রোষানলে পড়তে হয় তাদের। সাকিবের নামাঙ্কিত ব্যানার প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয় হাত থেকে। অভিযোগ ছিল ব্যানার নিয়ে ঢুকতে চাওয়ায় অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হয়েছেন স্টেডিয়ামের গেটে। যেন সরকার এবং বিসিবির সাইলেন্ট এক নিষেধাজ্ঞা চলছিল সাকিবের উপর। যদিও প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছুই করার নেই বলে আত্মসমর্পণ করত বিসিবি কর্তারা।
তবে এবার ঘটে গেল অভিনব এক ঘটনা। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকেন অনেকেই, জানিয়ে দ্বিতীয় টি-20তে সংঘর্ষ হয় গ্যালারিতে। এরপর একটু নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। পরিষ্কার করে তারা জানিয়েছেন, এমন কোনো নিষেধাজ্ঞা তো দূরে থাক, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাধা দেওয়ার কোনো নির্দেশনাই নাকি দেওয়া হয়নি বিসিবি থেকে। আমরা জানি তার অবস্থান কোথায় কি ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবে। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকম কথা আছে এবং থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। তবে সংঘর্ষের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়া নয়, এবার হয়তো একটু বিব্রত বিসিবি। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না ঘটে সে বিষয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি কর্তারা। সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখবো, আমি জানি না এটা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন, লেটস ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন। চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে 6 জনকে আটক করেছিল পুলিশ, পরে মুচলেখা দিয়ে 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাকি 3 জনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এখন থেকে চাইলেই আর ইচ্ছে মতো নিয়োগ চলবে না বিসিবিতে, বরং ক্রিকেটীয় বা অক্রিকেটীয় যে কোনো বিভাগে যে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে নির্দিষ্ট নিয়ম মেনে। পাশাপাশি বেতন বৃদ্ধি বা পদোন্নতিতেও বিবেচনা করা হবে পারফরমেন্স। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে এর মাধ্যমে নতুন দিনের পথ চলা শুরু হলো বিসিবির। 15 বছর আগে করা HR পলিসিতে চলছিল বিসিবি, যেখানে চাইলেই যে কোনো পদে যে কাউকে নিয়োগ দেয়া যেত, চাইলেই দেয়া যেত পদোন্নতি। বোর্ড সভাপতি কিংবা পরিচালকদের পরিচিতদের জন্য বিসিবি পরিণত হয় পারিবারিক ব্যবসা ক্ষেত্রে। অবশেষে পেশাদার প্রতিষ্ঠানের রূপ পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। দেশের শীর্ষস্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে বিসিবি, যেটা মেনে নিয়োগ হবে, সেটা হোক ক্রিকেটীয় কিংবা অন্য কোনো পদ। আমরা যখন ট্রিপল সেঞ্চুরি লঞ্চ করেছিলাম, তার 4 নম্বর প্রোগ্রামটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করব। এই পুরো ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আমরা নতুন করে সাজাচ্ছি। আমাদের বেশ কিছু নতুন হেডস নিচ্ছি। এখানে সমস্ত কর্মকর্তা যারা থাকবে তাদের যে কাজের যে এথিক্স থাকবে, তাদের কাজের যে কেপিআই থাকবে, তাদের যে পারফরমেন্স বা তাদের অ্যানুয়াল যে অ্যাপ্রেজাল থাকবে, সবগুলো একেবারে ক্লিয়ার করা হয়েছে। এর মাধ্যমে বিসিবিতে বন্ধ হতে যাচ্ছে স্বজনপ্রীতি। বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতিতেও এখন থেকে পারফরমেন্স অ্যানালাইসিস করবে ক্রিকেট বোর্ড। এই নিয়মের অধীনে একজন মাঠ কর্মী থেকে শুরু করে থাকবেন একজন কোচ কিংবা বেতনভুক্ত কোনো বিসিবি কর্তা। চাকরি শুধু না, সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউশন, নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে থেকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নতুন দিন, এবং আমি বলবো যে যেটা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কোনো একেবারে HR একটা পলিসি ছিল না, সেটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। নাজমুল হাসান পাপনের সময় নিয়ম বহির্ভূত নিয়োগ কিংবা পদোন্নতি ছিল নিত্যদিনের ঘটনা। ফারুক আহমেদের বোর্ডের বিপক্ষেও অভিযোগ ছিল স্বজনপ্রীতির। তবে এই সাংগঠনিক রূপরেখা তৈরির মাধ্যমে পেশাদার সংগঠনে পরিণত হতে যাচ্ছে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফট টেবিলে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নিচ্ছে না নবগঠিত গভর্নিং কাউন্সিল। এদিকে নির্ধারিত সময় পার্টিসিপেশন ফি দিতে ব্যর্থ হবার পরও 2 প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে বিসিবি। আগামী 5 মৌসুমের মধ্যে দলের সংখ্যা 10টি করার লক্ষ্য তাদের। 30 লাখ টাকা খরচ করে 900 পাতার অনুসন্ধান শেষেও কোনো পদক্ষেপ নেই বিসিবির। সন্দেহভাজনদের নাম আছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার অজুহাতে অভিযুক্তরাও সুযোগ পাবে বিপিএল এর পরের আসরে। আনটিল প্রুভেন গিলটি, আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। যখন আমরা ফাইনাল হয়ে যাব, আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই, কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে, তাদের একটা সময় দিতেই হবে আমাদের। সো
যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্তে থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়ে যাবে। এদিকে নতুন কমিটির নতুনভাবে বিপিএল উপহার দেওয়ার শুরুতেই সেই পুরনো রূপ। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়ার ডেডলাইন পার হবার পরেও আলাদাভাবে দুই প্রতিষ্ঠানকে সময় দিচ্ছে গভর্নিং কাউন্সিল, যাদের একটা আলোচিত চিটাগং কিংস। এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব, তারপরে উইল টেক ডিসিশন। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ আর দেশ ট্রাভেলস বাদে বাকি 9 আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি। কাগজপত্র যাচাই বাছাই চলছে। 2রা নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার লক্ষ্য নীতি নির্ধারকদের। দলগুলোর পক্ষ থেকে পরামর্শ ছিল অনেক। ড্রাফট না করে নিলাম, প্রতি ফ্র্যাঞ্চাইজি থেকে একজন প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিলে রাখা। এসব অনুরোধে কান দিবে কিনা বিসিবি নিশ্চিত নয়। ব্যাটে বলে না মিললে 3 মাস আগে নাম সরিয়ে নেওয়ার সুযোগ রেখেছে বিসিবি। যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে, সেই টার্মিনেশন ক্লজটা 3 মাসের আগে, যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয়, মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে, সো তার 3 মাস আগে যদি উনি চলে যেতে চান, উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন। আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই, আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব। সময় স্বল্পতায় এবার 6 দল, আগামী মৌসুমে 7 বা 8। 5 বছরের চক্র শেষ হবার আগে আইপিএল এর মতো 10 দল করার লক্ষ্য গভর্নিং কাউন্সিলের। এবারের আসরে থাকছে ডিআরএস, আলট্রা এস কিংবা স্পাইডার ক্যামের মতো সব প্রযুক্তি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ নিয়ে আরও তীব্র মতপার্থক্য। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা বিএনপির। দ্রুত গণভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক। নির্বাচনী পরিবেশ ঠিক রাখার আহ্বান আসিফ নজরুলের। এবং প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। সমালোচনার মুখে আরপিও সংশোধনের দাবি ইসির। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির। আপোষ না করার হুঁশিয়ারি। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।